আজকে আমরা এমন একটা প্যাটার্ন নিয়ে কথা বলবো যা ইতিহাস জুড়ে বারবার ফিরে এসেছে, বিশেষ করে যখন নারীদের অধিকারের প্রশ্নটা সামনে আসে। অনেক সময় এমন কিছু প্রতিশ্রুতি দেওয়া হয় যা শুনতে তো দারুণ লাগে, কিন্তু তার আড়ালে কি অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে থাকে? চলুন এই বিষয়টা নিয়ে একটু গভীরে যাওয়া যাক। তো আমাদের আজকের আলোচনায় আমরা কি দেখব? প্রথমে দুটো রাজনৈতিক ধারণার মধ্যে পার্থক্যটা বুঝব, তারপর দেখব কিভাবে সম্মানের মতো সুন্দর শব্দের আড়ালে খতরনাক এজেন্ডা লুকানো থাকে। ইতিহাসের পাতা থেকে এর কিছু বাস্তব উদাহরণ দেখব, এর পেছনের রাজনৈতিক ফর্মুলাটা জানব, আর সবশেষে বর্তমানে কিভাবে সতর্ক থাকা যায় সেটাও বোঝার চেষ্টা করব। চলুন আলোচনাটা শুরুই করা যাক একটা খুব সাধারণ কিন্তু মারাত্মক ভুল ধারণা ভেঙে। পপুলার আর পপুলিস্ট রাজনীতি, এই দুটো শব্দ শুনতে একরকম লাগলেও এদের মধ্যে আকাশ পাতাল তফাত। এই স্লাইডটা দেখুন, পার্থক্যটা একদম পরিষ্কার। পপুলার বা জনপ্রিয় হওয়া মানে কি? মানে হলো বেশিরভাগ মানুষ আপনাকে পছন্দ করে, আপনার কাজকে গ্রহণ করে, যেমন একজন জনপ্রিয় শিল্পী বা খেলোয়াড়। কিন্তু পপুলিস্ট রাজনীতি ঠিক তার উল্টো। এরা ইচ্ছে করে সমাজকে দুটো ভাগে ভাগ করে ফেলে। আমরা মানে সাধারণ খেটে খাওয়া মানুষ, আর ওরা মানে এলিট বা শত্রু। এর আসল লক্ষ্যই হলো বিভেদ তৈরি করে ক্ষমতা পাওয়া, যেখানে একজন নেতা নিজেকে জনগণের একমাত্র রক্ষাকর্তা হিসেবে তুলে ধরেন। এবার আসা যাক আসল কথায়। পপুলিস্ট রাজনীতির একটা খুব চেনা কৌশল হল নারীদের সম্মান আর সুরক্ষা দেওয়ার লোভনীয় প্রতিশ্রুতি। কিন্তু চলুন দেখি এই সুন্দর শব্দগুলোর আড়ালে আসল মানেটা কি লুকিয়ে আছে। এই কথাটা শুনলে কেমন লাগে? দারুণ না? প্রথমবার শুনলে তো মনে হতেই পারে, আরে এ তো নারীদের ভালোর জন্যই ভাবা হচ্ছে। কিন্তু এর পেছনের সুদূরপ্রসারী প্রভাবগুলো কি হতে পারে সেটা কি আমরা ভেবে দেখেছি? ব্যাপারটা আসলে একটা ডমিনো এফেক্টের মতো। ভাবুন, কাজের সময় কমল, মানে কর্মক্ষেত্রে দায়িত্বও কমে গেল। আর দায়িত্ব কমলে কি হয়? প্রমোশন আটকে যায়, ক্যারিয়ারে এগিয়ে যাওয়া থেমে যায়। ধীরে ধীরে একজন নারী অর্থনৈতিকভাবে পরনির্ভরশীল হয়ে পড়েন। আর এই নির্ভরশীলতাই কিন্তু অন্যের নিয়ন্ত্রণের রাস্তা খুলে দেয়। এই প্রশ্নটাতেই কিন্তু সব উত্তর লুকিয়ে আছে। যে সম্মান বা সুরক্ষা একজন নারীর নিজের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাটাকেই কেড়ে নেয়, সেটা আসলে একটা সোনালি খাঁচা ছাড়া আর কিছুই না। বাইরে থেকে দেখতে খুব সুন্দর, কিন্তু ভেতরটা আসলে একটা জেলখানা। আর ভাববেন না যে এটা কোনো একটা দেশের বা একটা সময়ের বিচ্ছিন্ন ঘটনা। ইতিহাস যদি আমরা দেখি তাহলে দেখব যে সারা বিশ্বেই একই চিত্রনাট্য বারবার মঞ্চস্থ হয়েছে। এই একই প্যাটার্ন কিন্তু সারা পৃথিবীতেই দেখা গেছে। এর ভয়াবহতাটা ঠিকমতো বুঝতে হলে চলুন কয়েকটা দেশের দিকে তাকাই। পাকিস্তান, ইরান আর আফগানিস্তান। পাকিস্তানে কি হয়েছিল? সেখানে ইসলামী মূল্যবোধ আর নারীর সম্মান ফিরিয়ে আনার কথা বলা হয়েছিল। আর তার ফল কি হল? হুদুদ অর্ডিন্যান্স। মানে একজন ধর্ষণের শিকার নারীকে তার অভিযোগ প্রমাণ করতে ৪ জন পুরুষ সাক্ষী আনতে হবে। না পারলে উল্টো সেই নারীকে ব্যভিচারের দায়ে কঠোর শাস্তি পেতে হবে। ভাবুন একবার, সম্মানের নামে কি ভয়ঙ্কর অবিচার। ইরানের গল্পটাও কিন্তু প্রায় একই রকম। ইসলামী বিপ্লবের আগে নারীরা সমাজের সবখানে ছিলেন, এমনকি বিচারকের আসনেও। তাদের বলা হলো ইসলামী মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে। আর তারপর হিজাব বাধ্যতামূলক হলো, নারী বিচারকদের চাকরি গেল, আর নৈতিকতা পুলিশ দিয়ে তাদের জীবনকে কঠোর নিয়ন্ত্রণে নিয়ে আসা হলো। আর আফগানিস্তানের কথা তো বলার অপেক্ষাই রাখে না। ৯০-এর দশকে, আবার ২০২১-এ দুইবারই তালেবান এলো সুরক্ষা দেওয়ার কথা বলে। আর দুইবারই তারা সবার আগে কি করল? মেয়েদের স্কুল বন্ধ, চাকরি বন্ধ, এমনকি একা একা বাড়ি থেকে বের হওয়াও বন্ধ করে দিল। সুরক্ষার নামে তাদের জনজীবন থেকেই মুছে ফেলা হলো। তো পাকিস্তান, ইরান বা আফগানিস্তানে যা যা ঘটল, এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এগুলো একটা খুব পরিচিত রাজনৈতিক নাটকের একটা শো। চলুন এই নাটকের চিত্রনাট্যটা একটু বোঝার চেষ্টা করি। ইতিহাসবিদরা বলেন এই ধরনের পপুলিজমের উত্থানটা অনেকটা ৩ অঙ্কের নাটকের মতো, যেখানে নেতা প্রথমে বন্ধু হিসেবে মঞ্চে প্রবেশ করেন এবং শেষে প্রভুতে পরিণত হন। নাটকের প্রথম অঙ্কে নেতা জনতার দুঃখ কষ্টের কথা বলেন, তাদেরই একজন হয়ে ওঠার চেষ্টা করেন। তিনি বোঝান যে তিনিই একমাত্র ব্যক্তি যিনি তাদের সমস্যা বোঝেন এবং এর সমাধান করতে পারেন। এরপর আসে দ্বিতীয় অঙ্ক। এখানে নেতা সমাজের সব সমস্যার জন্য একটা কাল্পনিক শত্রু বা স্কেপগোট তৈরি করেন। নারীদের অধিকারের বেলায় এই শত্রু হিসেবে প্রায়ই দেখানো হয় পশ্চিমা সংস্কৃতি বা আধুনিক নারীদের, যারা নাকি সমাজের ঐতিহ্য নষ্ট করে দিচ্ছে। আর জনগণের সব রাগ তখন ওই শত্রুর দিকে ঘুরে যায়। আর নাটকের শেষ আর সবচেয়ে করুণ অঙ্কে কি হয়? যে সাধারণ মানুষ একদিন নেতাকে ক্ষমতা এনেছিল, তারাই যখন তার কাজের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে বা প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেয়,
তখন তাদেরকেই জনগণের শত্রু বা বিশ্বাসঘাতক বলে দাগিয়ে দেওয়া হয়। এই যে ঐতিহাসিক প্যাটার্ন আর নাটকের কাঠামো, এটা যদি আমরা মাথায় রাখি তাহলে বর্তমানকে বোঝা অনেক সহজ হয়ে যায়। এখন প্রশ্ন হলো, আজকের দিনে দাঁড়িয়ে আমরা এই ফাঁদটা চিনব কিভাবে? যখনই কোনো লোভনীয় প্রতিশ্রুতি কানে আসবে, নিজেকে কয়েকটা প্রশ্ন করুন। যে নীতির কথা বলা হচ্ছে সেটা কি নারীদের পছন্দের সুযোগ বাড়াচ্ছে, নাকি তাদের জন্য একটা নির্দিষ্ট গণ্ডি তৈরি করে দিচ্ছে? নিরাপত্তার নামে কি স্বাধীনতা কমানো হচ্ছে? আর সবচেয়ে জরুরি প্রশ্ন, সমাজের শত্রু হিসেবে কাদের দেখানো হচ্ছে, আর ভিন্ন মতকে কিভাবে নেওয়া হচ্ছে? আসলে পুরো আলোচনার সারমর্ম হল এই সোনালি খাঁচার ধারণাটা। সম্মানের মোড়কে দেওয়া নিয়ন্ত্রণ ঠিক এমনই একটা অদৃশ্য জেলখানা। বাইরে থেকে দেখতে খুব আকর্ষণীয়, কিন্তু ভেতরে স্বাধীনতার কোনো জায়গা নেই। শেষ পর্যন্ত যে কোনো দেশের ভাগ্য কিন্তু তার নাগরিকদের হাতেই থাকে। আর যেহেতু নারীরা মোট ভোটারের প্রায় অর্ধেক, তাদের একটা সচেতন সিদ্ধান্ত এখানে বিশাল পরিবর্তন আনতে পারে। ইতিহাসের সবচেয়ে দুঃখের সত্যিটা কি জানেন? প্রত্যেকটা প্রজন্মই ভাবে, না, এবার ব্যাপারটা আলাদা হবে। ইতিহাস থেকে শিক্ষা না নিলে কিন্তু একই ভুলের পুনরাবৃত্তি হতেই থাকে। আর নারীদের জন্য সেই ভুলের দাম হতে পারে তাদের স্বাধীনতা, তাদের সম্মান, এমনকি তাদের অস্তিত্ব। তাই প্রশ্ন করা, জানা আর সতর্ক থাকাটা শুধু একটা অধিকার নয়, একটা দায়িত্ব।